চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH আমাদের না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, সারা বাড়িতে ছড়িয়ে আছে শুধু মেষ। আমি আজ সেই সমস্ত কলকাতার বাবুদেরকে একটা আবেদন করে জবাব চায় বাংলা শুরু করতে চাই। পশ্চিমবঙ্গ মানে শুধুমাত্র কলকাতা নয়। আমরা জানি অভয়ার জন্য গোটা বাংলা গর্জে উঠেছিল, গোটা বিশ্ব গর্জে উঠেছিল, কিন্তু আজ এই বাংলার সবচেয়ে বড় হেডলাইনটা হওয়ার কথা দিনহাটা কোচবিহার। কারণ দিনহাটা কোচবিহারের মানুষগুলো বাংলাদেশের নয়, দিনহাটা কোচবিহারের মানুষগুলো অন্য কোনো দেশের নয়, এই বাংলার, এই ভারতের। কোচবিহারের মেয়ের পেটে লাথি মারা হবে, এক অন্তঃসত্ত্বা, তার পেটে লাথি মারা হবে, তার ওয়াটার ব্যাগ, সেই ওয়াটার ব্যাগ ফেটে যাবে, কাঁদবে, কাঁদতে কাঁদতে এটা বলবে যে আমার অপরাধটা কি, আমি বিজেপি করি বলে আমার এরকম অত্যাচার করবে তৃণমূল কংগ্রেস। আর কবে তৃণমূল কংগ্রেস এটা বুঝবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে অভয়াদেরকে ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাংলার মেয়েদেরকে ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দলের নেতারা অভয়াদেরকে বারবার করে এভাবে ছুঁড়ে ফেলে রেখে দিচ্ছে। দিনহাটায় যে ঘটনাটি ঘটেছে, সে ঘটনাটির পর আরেকটি অভয়ার জন্ম হতে পারত। হ্যাঁ, দিনহাটার এই মেয়েটি বিজেপি করে, এবং বিজেপি করে বলে কলকাতার অনেক বাবু যারা রয়েছেন, কলকাতার অনেক বুদ্ধিজীবী সুশীল সমাজ যারা রয়েছেন, তারা হয়তো এই নিউজটা কভার করবেন না, তারা হয়তো এই নিউজটা দেখাবেন না, তারা হয়তো কোচবিহারের মেয়ে বলে মশাল মিছিল কলকাতা শহরে করবেন না। কিন্তু আবারও বলছি, কলকাতা মানে পুরো পশ্চিমবঙ্গ নয়। আমার বোনের মতো আরজিকরের ওই মেয়েটি 1 বছর আগে ঠিক এই সময় তার বাড়ি থেকে আরজিকর মেডিকেল কলেজে নাইট ডিউটির জন্য আসছিল, এবং সেই সময় সে জানতো না যে আগামী 3 ঘন্টার মধ্যে সে ধর্ষিতা হবে। দিনহাটার এই মায়ের কান্না, এই মেয়েটির কান্না কলকাতার মশাল মিছিল অবধি পৌঁছাবে না কেন? আজ তার জবাব চায় বাংলা। আজ তার জবাব চায় বাংলা, যেখানে এই মায়েদেরকে প্রতি মুহূর্তে এভাবে কাঁদতে হবে। ভাবতে পারছেন, অন্তঃসত্ত্বা মা, তাকে পেটে লাথি মারা হলো জাস্ট বিজেপি করার অপরাধে। আর বিজেপি করা মানে নিশ্চয়ই বাবুদের কাছে অচ্ছুত হয়ে যাওয়া। বিজেপি কিন্তু নবান্ন অভিযান ডাকেনি, অভয়ার মা বাবা নবান্ন অভিযান ডেকেছিল। যেহেতু কাল শুভেন্দু অধিকারী বলেছেন যে হ্যাঁ, আমরা সবাই পতাকা ছাড়া নবান্ন অভিযানে যাব, ওই বাবুরা, ওই বুদ্ধিজীবী তোমার বাড়ি যাব, বুদ্ধিজীবী তোমার মেরুদণ্ডটা কই, তুমি কি আর আমার কথা ভাবো? ওই বুদ্ধিজীবীরা কোচবিহারের মায়ের কান্না শুনতে পারবে না। আজ যখন গোটা কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে
মশাল মিছিল করা হচ্ছে, আর কবে আর কবে আর কবে বলে গর্জন করা হচ্ছে। একটা অভয়াকে আমরা হারিয়েছি, আরেকটা অভয়াকে হারাতে গিয়ে আমরা নিজেদেরকে আশ্বস্ত করছি যে না, একে আমরা হারাইনি। অন্তত আরেকবার এই কান্নাটা শুনবেন। এই কান্নার শব্দ বুদ্ধিজীবীদের মিছিল মিটিংয়ে অব্দি পৌঁছায় না, এই কান্নার শব্দ পৌঁছাবে না। তার কারণ এই ঘটনাটি, এই পেটে লাথি মারার ঘটনাটি, অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মারার ঘটনাটি যদি কলকাতা শহরে হতো, আজকে 500 জনের মশাল মিছিল হয়তো রাস্তায় নেমে পড়তো। তারা অবশ্য দিনের শেষে বলতো যে না, আমরা নবান্ন অভিযানে যাব না, সেটা আলাদা বিষয়। আমার বাড়ির মেয়ের সাথে এই ঘটনাটা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে আমরা শুধুমাত্র অভয়ার জন্য গর্জন করেছিলাম 1 বছর আগে। ভুল ভাবছেন। যারা অন্তঃসত্ত্বা মেয়েদের পেটে এভাবে লাথি মারে, তাকে মেরে ফেলার চেষ্টা করে, তারা ভুলে যাচ্ছে সংবাদ মাধ্যমের শক্তিটা কতটা বড়। এবং বুদ্ধিজীবীরা ভাবছে হয়তো যে তারা এই ঘটনাগুলোকে চেপে যাবে, এই ঘটনাগুলো নিয়ে আই ডোন্ট কেয়ার টাইপের একটা ব্যাপার তাদের মধ্যে। তার কারণ এগুলো জেলার ঘটনা। ভুলে যাচ্ছেন মিনমিনে মিডিয়া এই খবরগুলোই চাপতো, আমরা এই খবরগুলোই দেখাচ্ছি। আরেকবার এই কান্নার শব্দটা শুনুন, দেখুন। আমি চেয়েছিলাম এই কান্নার শব্দটা আপনার কানেও যাতে যায়। আপনারা যারা হয়তো এই মুহূর্তে ভাবছেন যে কলকাতা শহরের কাভারেজ কিছু মিনমিনে মিডিয়া তারা লাগাতার দেখিয়ে বলে এটা বাংলার কাভারেজ, আমি এটাকে ভাঙতে চেয়েছি। হ্যাঁ, নির্দিষ্টভাবে কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে মশাল মিছিল হবে, বিভিন্ন জায়গাতে রাত দখল হবে, কিন্তু সেটা কলকাতার অভয়ার জন্য। অভয়া এখন আর কোনো নির্দিষ্ট মায়ের নাম, মেয়ের নাম, বোনের নাম নয়। অভয়া একটা আন্দোলনের নাম, একটা লড়াইয়ের নাম, একটা ত্রাসের নাম, যে ভয়টা প্রত্যেকটি মেয়ে এই বাংলাতে পাচ্ছে। আমি যেন অভয়া না হয়ে যাই। বাংলায় প্রত্যেকে মনোজিৎ মিশ্রদের থেকে বাঁচতে, অভয়া না হয়ে যাওয়ার প্রার্থনা করে প্রতিদিন। আমাদের বাংলাতে প্রতিদিন আমরা আমাদের মেয়েদেরকে কলেজে ডাক্তার হতে বা ইঞ্জিনিয়ার হতে, লয়ার হতে পাঠাই, আর ভয় পাই আমার মেয়েটা যেন অভয়া না হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি মেয়েদেরকে ভয় পাচ্ছেন? মায়েদেরকে ভয় পাচ্ছেন? ময়ূকের প্রশ্ন। ওটা বাংলার আজকে প্রশ্ন। বাংলার মেয়েদের কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভয়াতে এত ভয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভয়া নামটা শুনলে পুলিশ এত ভয় পাচ্ছে কেন? আমি এখন এই মুহূর্তে 8:06 বাজে, 9ই আগস্ট অভয়ার মৃত্যুদিন। মাফ করবেন, অভয়া সেদিন নিহত হয়েছিল, ধর্ষিতা হয়েছিল। আমরা এখন যখন জবাব চাই বাংলা করছি, ধরে নিন তার ঠিক আধ ঘন্টা পরে অভয়া রেডি হয়ে উত্তর 24 পরগনার কোনো জায়গা থেকে আরজিকর মেডিকেল কলেজে নাইট ডিউটির জন্য আসবে। এতদিনে আমরা জেনে গেছি অভয়া তার বাড়ির একটি নীল রঙের গাড়িতে আরজিকর মেডিকেল কলেজে এসেছিল। তার ব্যাগে ল্যাপটপ ছিল, তার ব্যাগে মোবাইল ফোন ছিল, তার ব্যাগে আনুষঙ্গিক জিনিসপত্র ছিল এবং নোটস ছিল। সেই ব্যাগটি তার মা
ইতিমধ্যে সাজিয়ে রেডি করে দিয়েছে। কিছুক্ষণ পর অভয়া মেডিকেল কলেজে আসবে, মেডিকেল কলেজে বেসিক কাজকর্মগুলো যেগুলো হ্যান্ডওভার বলি আমরা সেগুলো বুঝে নেবে, এবং তারপর মেডিকেল কলেজের বাকি যারা জুনিয়ররা রয়েছে, চেস ডিপার্টমেন্টের যারা সঙ্গী সাথীরা রয়েছে, কলিগ যাদেরকে বলা হয়, তাদের সাথে জ্যাভলিন থ্রো, মাথায় রাখবেন সেদিন নীরজ চোপড়ার একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমি নিজেও ইনফ্যাক্ট বাড়িতে গিয়ে জবাব চায় বাংলা শেষ করে এই ম্যাচটা দেখছিলাম খেতে খেতে, এবং কি অদ্ভুতভাবে সেই সময় অভয়াও আমাদেরকে বোঝানো হয়েছিল সেমিনার রুমেই খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীরে ঘুমাতে গেছিল, এবং ঠিক সেই সময় সঞ্জয় রায়, শুধুমাত্র সঞ্জয় রায় নাকি তাকে ধর্ষণ করে, তাকে খুন করে। আজকে জবাব চায় বাংলাটা আসলে ধর্ষণের বা খুনের ঘটনাটির আগে কি কি হয়েছিল বা সেই সময় হয়েছিল তার রিকনস্ট্রাকশন, যেভাবে কিছু চ্যানেল রিকনস্ট্রাকশন করে না, পুলিশ রিকনস্ট্রাকশন করে না, সেটা নয়। আজকে আসলে জবাব চায় বাংলাটা এটা বলার যে 1 বছরে কিচ্ছুটি বদলায়নি, 1 বছরে আমরা মানসিকতাও বদলাতে পারিনি। নয়তো দিনহাটার আজকে এই অভয়া মেয়েটি যে বেঁচে গেছে তাকে নিয়ে আজ গোটা বাংলায় মশাল মিছিল করার কথা ছিল। অভয়ার 1 বছরের মাথায় দিনহাটার এই মেয়েটি, অন্তঃসত্ত্বা মেয়েটি, যার পেটে লাথি মেরে তার বাচ্চাটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা, তৃণমূল কংগ্রেসের লোকগুলো, তাকে নিয়ে মশাল মিছিল হওয়া উচিত ছিল। 1 বছরে কলকাতা শহরেও কিছু বদলায়নি। 1 বছরে আমরা এটা বুঝে গেছি আরজিকর মেডিকেল কলেজের এই মামলাটি বোধহয় মডার্ন পোস্টমর্টম বা ফরেন্সিক মেডিসিনের সবচেয়ে বড় কেস স্টাডি হবে, কি করে প্রমাণ লোপাট করা যায়। আমরা সায়েন্টিফিক রিগিংয়ের নাম শুনেছিলাম, সায়েন্টিফিক এভিডেন্স ট্যাম্পারিং, সায়েন্টিফিক এভিডেন্স ইনফেকশন কি করে করা হয় তার আদর্শ মামলা বোধহয় এটি। ভবিষ্যতে যারা অপরাধ বিজ্ঞান নিয়ে পড়বেন তারা বারবার বোধহয় পিছিয়ে যাবেন এই 1 বছরে কিভাবে পদে পদে এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য প্রমাণ লোপাট করা, কেসটাকে দুর্বল সাজিয়ে দেওয়া, বিভিন্ন লেয়ারে অর্থাৎ পোস্টমর্টেমের লেয়ারে এফআইআর লেখার একটা আর্ট থাকে। পুলিশের চাকরি করার সময় এফআইআর লেখার একটা ট্রেনিং করানো হয়, ঠিক যেভাবে ডিসেকশন টেবিলে কি কি করতে হবে, পঞ্চনামা আসলে কি কি করতে হবে, মেডিকেল লিগাল কেসের জন্য আলাদা একটা চ্যাপ্টার থাকে এমবিবিএসে। এই সমস্ত কিছু নিয়ে ট্যাম্পারিং করা হয়েছিল অভয়ার এই মামলাটিতে, খুব হাই প্রোফাইল কিছু জনকে হয়তো আড়াল করতে। সকালবেলা যখন অভয়ার দেহটি মেলে তখন ধরে নিন এই গোটা ঘরটি সেমিনার রুম, এই গোটা ঘরটি, এই পুরো জায়গাটি জুড়ে একটি সেমিনার রুম ছিল যেখানে অভয়ার বডিটি পাওয়া যায়। আমরা আজও জানি না সেই বডিটি বা দেহটি সেমিনার রুমেই ছিল না অন্য ঘরে, কিন্তু দস্তাবেজ কাগজ যা বলছে তাতে সেমিনার রুমেই সেই দেহটি ছিল। কিন্তু কি অদ্ভুত, সেমিনার রুমের পুরোটাকে প্রথম ঘন্টা থেকে লক করা হলো না। 100-150 মানুষ সেখানে এলো, তার মধ্যে থেকে অনেকে কলকাতা পুলিশের ফরেন্সিক এক্সপার্ট হিসেবে এলো, থ্রেট সিন্ডিকেটের অভিক দে, বড় বড় ডাক্তার যারা থ্রেট সিন্ডিকেটের অংশ তারা এলো, সেই অভিযোগ বিভিন্ন জনে করলো, অভয়ার বন্ধুবান্ধব এলো, বাইরের লোকে এলো, এবং কি অদ্ভুতভাবে কলকাতা পুলিশ যারা বিভিন্ন সময় অতি তৎপর হয়ে যায় তারা ধরে নিন, আমি একদম লং ফ্রেমে দেখানোর চেষ্টা করব, আমি একদম ধরুন এই পুরো জায়গাটা ক্রাইম সিন, আর শুধুমাত্র এইটুকু অংশে সিল করে দেওয়া হলো। মানে ধরে নিন এভিডেন্স যদি কোনো ট্যাম্পারিং করা হয় তাহলে সেই এভিডেন্সটা ট্যাম্পারিং করা হবে 10 ফুট বাই 10 ফুট ওই গানের মতন এইটুকু জায়গায়। মানে এখান থেকে যে অপরাধী সে এই জায়গাতে তার মানে যেতে পারে না, এখানে যে ফুটপ্রিন্ট রয়েছে সেই ফুটপ্রিন্টই এখানেই থাকবে। বেড কভার
এখানে ছিল মানে বেড কভারের কোনো ধরনের কোনো স্যাম্পল এই সাইডে থাকতে পারে না। ভাবুন, আমি আবার লম্বা শটে দেখানোর চেষ্টা করব, খুব সহজভাবে। এই প্রশ্নের উত্তর আজও আমরা কেউ পাইনি। এত বড় একটি ঘর, এই এত বড় সেমিনার রুমের মতন এই আজ স্টুডিওটি, এখানে যদি কোনো ঘটনা ঘটে, স্টুডিওর বা সেমিনার রুমের মূল দরজাটি লক করার জায়গায় শুধুমাত্র এইটুকু সাইজের একটি জায়গাকে কর্ডন অফ করে দেওয়া হয়েছিল। অভয়া মামলাটি ঠিক এই জায়গাতে 1 নম্বর প্রমাণ লোপাটের আয়োজন বোধহয় ঠিক এই জায়গাতে। এবং আজও অভয়া নামটা ত্রাসের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ত্রাসের মতন টক 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 করে তৃণমূল সরকার কাঁপে। এবং সে কারণে নবান্ন অভিযানের জন্য কালকে অভয়ার মা, অভয়া মারা গেছে, অভয়া আর নেই আমাদের মধ্যে, কিন্তু অভয়ার নামটা, সেই আগুনটা এখনো বোধহয় জ্বলছে। এবং সে কারণে ভয়ঙ্কর আয়োজন। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দেব, যেখানে আপনারা দেখতে পারবেন অভয়ার মা বাবাকে নবান্ন যেতে আটকাতে কি ভয়ঙ্কর প্রস্তুতি এই মুহূর্তে কলকাতা পুলিশ নিয়েছে, বা রাজ্যের পুলিশ, রাজীব কুমারের পুলিশ নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিয়েছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে ব্রেকিং নিউজটা দেখুন। নবান্ন অভিযান রুখতে জেলা থেকে পুলিশ আমদানি, এসপি, ডিএসপি, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাখা হচ্ছে রাজ্য পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক অফিসার। হাওড়ায় মোতায়েন করা হবে জেলা অফিসারদেরকে। কি অদ্ভুত একটা গোটা সিস্টেম যেভাবে নামিয়ে দেওয়া হয়েছিল অভয়ার এভিডেন্স ট্যাম্পারিং করতে, আজ অভয়ার মা বাবাকে রুখতে দেখুন দুর্গে পরিণত। মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সেই মঞ্চতে কেউ হয়তো আসবেন। এত ভয় অভয়া নামটায়। শুধু তাই নয়, 10 ফুট উঁচু ব্যারিকেড ডাক্তারদের আটকাতে 10 ফুট উঁচু ব্যারিকেড লাগানো হয়েছিল। এখনো সেই জিনিস হচ্ছে। একবার দেখুন 10 ফুট উঁচু এই ব্যারিকেড, বাঁশ, লৌহ কপাট, এই সমস্ত কিছু দেখুন একবার। এই সমস্ত কিছু করা হয়েছে শুধুমাত্র অভয়ার মা বাবাকে আটকাতে। টেনশন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন অভয়ার নামটাকে। মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি, আমি যে ক্রাইম সিনটা দেখালাম, ওই ক্রাইম সিনটা থেকে শুরু হয়েছিল অভয়ার এই গোটা ঘটনার এভিডেন্স ট্যাম্পারিং। এবং তারপর কলকাতা শহরের বহু মায়েরা, বহু বোনেরা, তারা যারা রাত দখলে সামিল হয়েছিলেন 1 বছর আগে, তারা এক্সপেক্ট করেছিলেন যে 1 বছর পর সব বদলে যাবে। ওই সকাল হলে সূর্য উঠবে, না সূর্য ওঠার পরে সকাল হবে, সকাল হলে সব বদলে যাবে, না সব বদলে গেলে সকাল হবে। আসলে কিচ্ছু বদলায়নি। 1 বছর পরেও এটা বাংলার সেই সমস্ত রাত দখল করেছিলেন যারা, তাদেরকে বলতে চাই 1 বছর পরেও কিচ্ছুটি বদলায়নি। আরজি করের এই মুহূর্তের যে অবস্থা, সেই অবস্থা তুলে ধরেছে আমাদের প্রতিনিধি ভাস্কর। দেখুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে। অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের সামনে যে করিডর, গোটা করিডর জুড়ে যদি দেখা যায় তাহলে কোথাও কোনো সিসিটিভির কোনো চিহ্ন নেই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিরাপত্তা নিয়ে বারবার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সামনে এসেছে। এবং একেবারে এই যে রাস্তা, এই যে করিডর, এই করিডরের যে অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, সামনে এখনও অবধি অভয়া কাণ্ডের 1 বছরের মাথাতেও কিন্তু কোনো ধরনের কোনো সিসিটিভি বা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি রাজ্যের সরকারের তরফ থেকে বা মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরফ থেকে।
এই যে রাজ্য সরকার তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রকৃতপক্ষে আন্দোলনের চাপে কিছু প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল, কিন্তু আমরা যদি দেখে সেন্ট্রাল রেফারেল সিস্টেম থেকে শুরু করে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম কোনোটাই কিন্তু বাস্তবায়িত হয়নি, কথার কথা হিসেবে থেকে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিরাপত্তাহীনতাতে ভুগছেন চিকিৎসকেরা প্রত্যেকেই। অমিতাদের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। অবশ্যই আমরা রোগী হিসেবে সেখানে গিয়ে যে চিত্র দেখতে পেরেছি সেটুকু আমি তুলে ধরেছি এবং দর্শকদের জানাতে চাই যে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পেলেন না কোনো সিসিটিভি রয়েছে, না সেখানকার নিরাপত্তা যেগুলো চেঞ্জ হবে বলা হয়েছিল, বা ভালো একটা স্লিপিং রুম ডাক্তারদের আর সেমিনার রুমগুলোকে এভাবে খোলা রাখার কোনো প্রয়োজন নেই ইত্যাদি ইত্যাদি যা বলা হয়েছিল, একটা কিছু হয়নি। হবে তো আর কবে সেটা আমি জানি না। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। একদিকে রয়েছেন অরিত্র অভিনেতা, এবং তার পাশাপাশি সুকন্যা এই মুহূর্তে রয়েছে, সুকন্যা চ্যাটার্জি সহনাগরিক আমাদের যারা এই মুহূর্তে রয়েছেন, এবং তার পাশাপাশি তাপস প্রামাণিক রয়েছেন এই মুহূর্তে। তাপস প্রামাণিক সেই রাতে, যে রাতে 1 বছর আগে 365 দিন আগে সেই রাতে মেডিকেল অফিসার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার হিসেবে কাজ করছিলেন সেখানে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রজত শুভ্র ব্যানার্জি। রজতবাবু সেই প্রতিবাদী চিকিৎসক যিনি লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ দেখিয়েছিলেন। আমি অরিত্রকে দিয়ে শুরু করছি। অরিত্র, কিচ্ছুটি বদলায়নি, মানে 1 বছর, রাত দখলের 1 বছর, দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগের 1 বছর, আশ্বাসের 1 বছর, সুপ্রিম কোর্টের কেসের 1 বছর, টাস্কফোর্স গঠনের 1 বছর। এক কথায় যদি হেডলাইন দিতে হয়, নাথিং চেঞ্জ, দুটো শব্দ। দেখুন, এই যে বদলায়নি এর প্রমাণ শুধু আমি টিভিতে দেখে, খবরের কাগজ পড়ে, বা অনেকে বলে বিভিন্ন দলের প্রোপাগান্ডা, এর হিসাবে বলছি না। আমি ঠিক 1 মাস আগের আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে সত্যিই কিছু বদলায়নি। আমার কাছে কিছুদিন আগে এক সাংবাদিকের ফোন আসে, তার সাধারণ রিপোর্টার তিনি, এবং তার এক পারিবারিক আত্মীয়ের একটি রোগ হয়েছিল এবং তিনি ভর্তি করাবেন। কোনো সরকারি হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হয়নি, তার কারণ ওই রেফারাল সিস্টেম, এখানে বেড নেই, ওখানে এই নেই ওই নেই বলে কলকাতা শহরের বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে তিনি তার পরিবারের পরিজনকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। ঘুরে বেড়ানোর পর কোথাও ভর্তি না হতে পেরে তিনি আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রভাব খাটিয়ে, আমি এই শব্দটা কশাসলি ব্যবহার করছি, যে আমি আমার প্রভাব খাটাতে পেরেছিলাম বলেই সেই পেশেন্টকে আমি একটি সরকারি মেডিকেল কলেজে ভর্তি করাতে পেরেছিলাম এবং ঈশ্বরের আশীর্বাদে তিনি সুস্থ আছেন, এখন ভালো আছেন। অতএব এই যে প্রভাব খাটিয়ে শব্দটা ব্যবহার করলাম, তার মানে যে প্রভাবশালী তত্ত্বের কথা দিয়ে আরজি করের মতো ঘটনা শুরু হয়েছিল, এই প্রভাব থিওরি এখনও যায়নি। এই রিপোর্টার আমাকে চিনতেন বলে আমার প্রভাব তিনি ব্যবহার করার সুযোগ পেলেন। যদি না চিনতেন, যদি তিনি সাধারণ মানুষ হতেন যার প্রভাব থাকবে না, তাহলে কি হবে? তিনি চিকিৎসা পাবেন না, রাস্তায় পড়ে থাকবেন, বিনা চিকিৎসায় মারা যাবেন। খবরের কাগজে ছোট্ট 1 পংক্তি লেখা বেরোবে, বিনা চিকিৎসায় মারা গেলেন একজন নাগরিক। নেতারা মঞ্চে উঠে বলবেন যে আরে কি এত কোটি মানুষ, কত লোক দুর্ঘটনায় মারা যায় জানেন, এ তো একটা মানুষ। আসলে আপনি যে চমৎকার জায়গাটা থেকে প্রোগ্রামটা শুরু করলেন, যে অভয়াকে সরকারের এত ভয় কেন, আসলে অভয়া একজন ব্যক্তি নয় শুধুমাত্র, এই মুহূর্তে অভয়া একটা মানসিকতা, অভয়া একটা চেতনা, অভয়া একটা বোধ, অভয়া একটা জাগরণ। অভয়া শুধুমাত্র নাগরিক নয়, অভয়া তার মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের মধ্যের চেতনাটাকে জাগিয়ে দিয়ে গেছে যে সরকার বলতে যে কাঠামোটা রয়েছে, গণতন্ত্র বলতে যে কাঠামোটা রয়েছে, সেই কাঠামোটার কাজ করছে না। 10 দফা দাবি নিয়ে নবান্নে বৈঠক হলো, অনেক কিছু হলো। আপনি প্রমাণ লোপাটের কথা বলছিলেন, এই আজকেই দেখছিলাম বিভিন্ন এই সরকারের বিভিন্ন মুখপাত্ররা বলছে কি হয়েছে, প্রমাণ লোপাট তো হয়নি, কলকাতা পুলিশই ধরে এনেছিল ইত্যাদি হয়েছিল। আপনারা অর্ডার কপিটা আবার খুলে পড়ুন। আমি আপনার প্রোগ্রামে আসার আগে আবার ভালো করে খুঁটিয়ে পড়লাম। বড় বড় করে লেখা আছে যে এএসআই শেখর রায়, নাম করে বলছি, অর্ডার কপিতে লেখা আছে প্রসিকিউশন উইটনেস 11 নম্বর। তিনি বলেছেন যে পোস্টমর্টেম হওয়ার পরে যে আর্টিকেলগুলো সিজ করা হয়েছিল, সেই সিজ করবার পদ্ধতির ভিডিও রেকর্ডিং হয়নি। ওই যে মৃতার শরীরের যে ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছিল, সেখানে সঞ্জয় রায়ের ডিএনএর 100% ম্যাচ পাওয়া গেলেও আরও একজন মহিলার ডিএনএর কিছুটা পাওয়া গেছিল, অর্ডার কপিতে উল্লেখিত আছে। কোথায় গেল তাহলে তদন্ত? সিবিআই এর কাছে কেস হ্যান্ডওভার হওয়ার আগে আপনি উল্লেখ করতে পারবেন সেই কথাটা, যে নার্সিং স্টাফদেরকে কেন এনকোয়ারি করা হয়নি,
করা হয়নি এখনো পর্যন্ত। টক্সিকোলজি রিপোর্ট জানি না কোথায় আছে। বিভিন্ন জায়গায় মামলা করে কলকাতা পুলিশ এই করলো ওই করলো। আবার এই কথাটাও তো মানতে হবে যে এই কলকাতা পুলিশ 9ই আগস্ট সঞ্জয় রায়ের মোবাইল ফোনটা নেওয়ার পরে সে সাক্ষী দিয়েছে, কলকাতা পুলিশের যিনি ছিলেন রূপালী দেবী, যে ব্যাটারি ছিল না, চার্জ ছিল না, সেজন্য থানায় নিয়ে গেছেন চার্জ দিতে। মানে 24 ঘন্টা সঞ্জয়ের ফোনটা ওর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে ফোনটা নেওয়া হয়, নেওয়ার পরে বলা হয়েছিল চার্জ নেই, এই টালা থানায় চার্জ দিতে গেছে। টালা থানায় বোধহয় আপনার মোবাইলে ব্যাটারি শেষ হয়ে গেলে যাওয়ার পথে চার্জ দিয়ে যাবেন, ওরা চার্জিং ফেসিলিটি প্রোভাইড করছে বোধহয়। এবার চার্জ দেওয়ার পরে একটা আমি জানি যে একজন অন্যতম অ্যাকিউজড, তার মোবাইল ফোন আবার তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। পরের দিন আবার 10 তারিখ তার থেকে আবার তার মোবাইল ফোনটা নিয়ে নেওয়া হয়। তাহলে কি হলো মাঝখানে কি করে বুঝবো না? এই ফোনটা আমার থেকে নেওয়া হলো এবং এই ফোনটা নেওয়ার পরে আবার আমাকে ফেরত দেওয়া হলো, চার্জ দিয়ে ফেরত দেওয়া হলো। বলা হলো যে চার্জ ছিল না বলে নিয়ে গেছি থানায়। ওটা থানা না চার্জিং স্টেশন। এরপরে থানাগুলোতে আমি বলবো যে এর মাঝে তো সঞ্জয় রায় কাকে ফোন করেছে সমস্ত কিছু ডিলিট করে দিতে পারে। শুধু কি ফোন করেছে, কার সাথে কি SMS করা হয়েছে, কি হয়েছে না হয়েছে কিছুই তো আমরা আর পাবো না। আমি অ্যাকিউজডকে ডিটেনশন পিরিয়ডের মধ্যে থাকাকালীন তাকে ফোন দেবো কেন? দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই যে জায়গায় যেভাবে আপনি ক্রাইম সিনটা সুন্দর করে দেখালেন, একদম ঠিক কথা। আপনি আমাকে বলুন তো যে সকালবেলা 12টা নাগাদ অভয়ার পরিবার ওখানে পৌঁছে গেল, 12টা 45 নাগাদ অ্যাপ্রক্সিমেটলি কোর্ট ডকুমেন্টস দেখে যা বুঝলাম, জেনে যাওয়া হলো, পরিবারকে জানিয়ে দেওয়া হলো অভয়া মৃত। তারপর সন্ধ্যে 6:30টার পর কেন মামলা রেজিস্টার হলো? 6 ঘন্টা ধরে কলকাতা পুলিশ কি করছিল? এই 6 ঘন্টার মধ্যে কগনিজেন্স নেওয়া হয়েছে কি হয়নি সেটা কেন করা হয়নি? এবার আপনি বলবেন যে আচ্ছা আদালত সে তাহলে তো প্রমাণ করেছে। আপনাকে মাথায় রাখতে হবে যে সঞ্জয় রায় কোনো প্রভাবশালী নেতা নয়। সঞ্জয় রায়ের আইনজীবী যারা এসছিলেন তারা লিগাল এড থেকে এসছিলেন। লিগাল এডের অ্যাডভোকেট কোথা থেকে আসে? রাষ্ট্র লিগাল এডের পরিষেবাটা প্রোভাইড করে গরিব মানুষের হয়ে কথা বলবার জন্যে। আপনি কি করে এক্সপেক্ট করছেন পশ্চিমবঙ্গের মতো দুর্নীতিগ্রস্ত একটা রাজ্যের থেকে যে রাষ্ট্র যে আইনজীবী ডিফেন্সে পাঠাচ্ছেন তিনি সততার সাথে কাজ করেছেন? কেন এই কথাটা বলছি? এত বড় কথাটা, এত বড় একটা ইম্পর্টেন্ট মামলায় ডিফেন্সের কোনো সাক্ষী নেই। একজন সঞ্জয়ের একটা ডিফেন্সের অ্যাডভোকেট প্রসিকিউশনের যা উইটনেস আছে হয়ে গেল, ক্রস এক্সামিনেশন ঝুলিয়ে মাঠ করেছেন। সে জজ সাহেব নিজে অর্ডার কপিতে বারবার করে বলেছেন একাধিক জায়গায় ডিএনএ মিসহ্যান্ডলিং থেকে শুরু করে একের পর এক জায়গায় ক্রস এক্সামিনেশন হয়নি। আমি সেটাও ছেড়ে দিলাম। আরেকটা অরিত্র, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, তুমি তো জানবে এবং দর্শকদেরও জানবো, লো ভ্যালু এবং হাই ভ্যালু, অর্থাৎ এই গ্লাসটি যদি ফরেন্সিক স্যাম্পল হয়, এই গ্লাসটি, এই যে আমি মুখ দিয়ে খাচ্ছি জলটা, এটা একটা আমার যাবতীয় ডিএনএ স্যাম্পল ইত্যাদি এই গ্লাসটির মধ্যে থাকবে। পুলিশ লো ভ্যালু মানে বিভিন্ন সময় একেবারে অযত্নে এই গ্লাসটি যদি সত্যি খুব বড় এভিডেন্স হয়, এটাকে তো আমি আলাদা করে প্লাস্টিকে করে আলাদা একটা ঘরের মধ্যে রাখবো। অভয়ার বেশিরভাগ কেসের যে সমস্ত সঞ্জয় রায়ের যে ফরেন্সিক্স, সেগুলো সমস্ত কিছু লো ভ্যালু করে দেখানো হয়েছিল বিভিন্ন সময়। এটা কেন অরিত্র? না দেখুন, এটার একটাই কারণ হচ্ছে যে প্রথমেই ভাবা হয়েছিল সুইসাইড কেস। না, প্রথমে ভাবা হয়নি সুইসাইড কেস। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, এটা ওদের ধারণা ছিল যে এটা একটা গোলমেলে মৃত্যু, একটা আনন্যাচারাল ডেথ। কিন্তু পরের দিন সকালবেলায় যে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটাই যে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির ভয় ছিল যে দিনের পর দিন তারা আরজি করের ভেতরে যে র্যাকেট কারবার চালিয়ে আসছেন, তারা দিনের পর দিন অর্গ্যান পাচার থেকে শুরু করে বেআইনি ড্রাগ ট্রাফিকিং থেকে শুরু করে যে কাণ্ড কারখানা তারা করছেন, অ্যাডমিশন থেকে শুরু করে এক একটা জায়গায় যেভাবে তারা কারচুপি করছেন, হয়তো সেই গর্তে এবার আলো পড়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু আপনি যদি দেখেন যে যেই মুহূর্তে অভয়ার সহকর্মীরা এসে, তারাও তো চিকিৎসক, তারা সাধারণ মানুষরা আমার আপনার মতো, তারা চিকিৎসক হিসেবে দেখে যখন বুঝতে পারলেন যে ছাত্রীর সাথে নিগ্রহ হয়েছে এবং তার মৃত্যু হয়েছে, তারপরে সন্দীপ ঘোষের মতো একটা লম্পট সে এসে বলল যে একে সুইসাইড বলে চালিয়ে দাও, এবং তারপর স্টাফরা সেটা করলো। এবং আরও ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি মিস করে যাচ্ছেন, সেটা হচ্ছে যে এই যে এর মাঝখানে এই 6 ঘন্টা কলকাতা পুলিশ কি করেছে তার কোনো জাস্টিফিকেশন তারা কোর্টকে দিতে পারেনি।
তার কারণ একটাই, এই যে যাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হলো, অমুক তসু একে সরিয়ে দিলাম, ওকে সরিয়ে দিলাম, দেখুন একজন আইপিএসকে আপনি সরিয়ে দিয়ে এখান থেকে ব্যারাকপুরে পাঠাবেন, ব্যারাকপুর থেকে নৈহাটিতে পাঠাবেন, সেটা ইমমেটেরিয়াল। আসলে পুলিশের মানসিকতার মধ্যে ঢুকে রয়েছে করাপশনের তন্ত্র। আমার কনক্লুডিং রিমার্ক এটা বলেই আমি শেষ করব, একেবারে নিশ্চিন্তে থাকুন, আপনি অবাকও হবেন না যদি সঞ্জয় রায় হাইকোর্টে যে অ্যাপিল করে যে মামলাটা হয়েছে সেখানে যদি যথাযথ ডিফেন্সে চেন অফ কাস্টডির যে ব্ল্যাকগুলো রয়েছে সেই গ্রে এরিয়া নিয়ে প্রশ্ন করলে হাইকোর্ট যদি ওকে বেকসুরও খালাস করে দেয়, আপনি অবাক হবেন না। বেকসুর খালাস হয়ে যেতে পারে, এই ঘটনা হতে পারে। একাধিক ধর্ষণ কেসের এই নিদর্শন ভারতবর্ষে রয়েছে, অবাক হব না। এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছে এভিডেন্সের মিসম্যানেজমেন্ট, দেরিতে মামলা রেজিস্টার করা এবং ক্রমাগত একজন পুলিশ অফিসার, একজন আইপিএস বিনীত গোয়েলের মতো অফিসার যখন ওখানে পৌঁছে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনাকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দিয়ে শেষ করব, আপনাকে মাথায় রাখতে হবে, আমি যদি আপনার সাথে এখানে একটা ক্রাইম করি, শুধুমাত্র এই টেবিলটা ক্রাইম সিন নয়, আমি এই যে বেরিয়ে চলে যাচ্ছি আপনার চ্যানেলের উইং থেকে, লিফট দিয়ে নামছি, এটাও এক্সটেন্ডেড ক্রাইম সিনের পার্ট। ফলে আমাকে যদি এলাকাটা সুরক্ষিত করতে হয়, তাহলে একজন পোটেনশিয়াল অফেন্ডার সে যে যে জায়গাগুলো অ্যাক্সেস করেছে, আমি আপনাকে মারলাম, এখান দিয়ে গেলাম, ওখানে নেমে গেলাম, লিফট দিয়ে নামছি, ওখানে তো আমার জুতোর ছাপ থাকবে, ওখানে তো আমার হাতের ছাপ থাকবে। তাহলে ক্রাইম সিনের অত ক্লোজ প্রক্সিমিটিতে এত লোকজন নিয়ে কলকাতা পুলিশের গোটা দলবল দাঁড়িয়েছিল, তাহলে প্রধান প্রশ্ন হচ্ছে ক্রাইম সিন মিসম্যানেজমেন্ট হয়েছে, ক্রাইম সিনের এভিডেন্স মিসম্যানেজমেন্ট হয়েছে, ডিএনএ বায়োলজিক্যাল স্যাম্পেল কন্টামিনেটেড হয়েছে এবং সেই কারণে অন্যান্য সমস্ত দিকগুলো ধামাচাপা দেওয়ার জন্যে, হ্যাঁ সঞ্জয় রায় কিন্তু মানে সতী সাবিত্রী নয়, সঞ্জয় রায় একটি বদমাস লম্পট, সে একজন ধর্ষক, কিন্তু সঞ্জয় রায়ের সাথে অন্য মহিলার ডিএনএ স্যাম্পেলটা কোথা থেকে এলো, সঞ্জয় রায়ের থেকে পাওয়া মোবাইল তাকে কেন ফেরত দেওয়া হলো, সঞ্জয় রায়ের থেকে পাওয়া আর্টিকেলসগুলো বা ওই ক্রাইম সিন থেকে পাওয়া আর্টিকেলসগুলো যখন সিজ করা হয়েছে, তখন কলকাতা পুলিশের এএসআই কি করে বললেন যে আমরা ওইটার ভিডিও রেকর্ডিং করিনি। পোস্টমর্টেম হওয়ার সময় সেই সময় যে প্রোটোকলগুলো ফলো করবার কথা স্টেরিলাইজেশনের কেন হলো না, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখনো ইন্ডিকেট করছে যে কেসটা ওপেন আছে এবং আরো অনেক দূর যেতে পারে। একদম অরিত্র, আমি একটু থামাচ্ছি, এই মুহূর্তে যে ছবিটা আমি পাচ্ছি সেই ছবিটা একবার দেখে নিতে চাই। সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকা, যেখানে অভয়ার মা বাবা তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে নবান্ন অভিযানের জন্য জমায়েত হতে, সেই জায়গাটিতে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন। সেই ছবিটি একবার আপনাদের স্ক্রিনে আমি রাখবো, সেই ছবিটি একবার দেখানোর জন্য বলবো। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে পৌঁছেছেন। আমি কিছুক্ষণের মধ্যে সেই ছবি দেখাবো, কিন্তু আমি সুকন্যার কাছে আসতে চাই। সুকন্যা, একটি বেসরকারি সংস্থাতে তুমি কাজ করো। সুকন্যা, এই মুহূর্তে তুমিও দেখতে পাচ্ছ এই সাঁতরাগাছিতে কালকে আবার নবান্ন অভিযান, এবং নবান্ন অভিযানের জন্য আবার কেউ রাত দখল করবেন, কেউ হয়তো ধর্ণা দেবেন। এক বছর হয়ে গেল এবং এই এক বছরে বিভিন্ন কিছু আমরা দেখলাম, কিন্তু আদপে কি বদলালো সুকন্যা? বদলালো কিছুই বদলায়নি, একটা জিনিস বদলেছে। অভয়ার মা বাবার যে কষ্টটা ছিল, যেটা ওনারা পাচ্ছেন এক বছরে, সেটা প্রত্যেক দিন বেড়েছে। ওই একটা জিনিসই বদলেছে, আর কিছু বদলায়নি। আরও একটা জিনিস বদলেছে, অভয়া চলে যাওয়ার পরে না আমাদের মতন মেয়েদের চোখটা অনেক বেশি খুলে গেছে। যেরকম আমরা প্রচণ্ড নিজেদেরকে নিয়ে সতর্কিত হয়ে গেছি। সোশ্যাল মিডিয়াতে দেখবে সবাই খুব রিল করে হোয়াটস ইন ইয়োর ব্যাগ। এখন যদি তুমি 50টা মেয়েকে বলো যে হোয়াটস ইন ইয়োর ব্যাগ, শুধু তাদের কসমেটিক্স বা খাতা বই বেরোবে না, একটা নাইফ বেরোবে আর একটা পেপার স্প্রে বেরোবেই। কারণ সবাই না নিজেদের নিয়ে খুব সতর্ক। অভয়ার পরে তো আমরা ভেবেছিলাম যে সমস্ত কিছু বদলে যাবে পশ্চিমবঙ্গে, কিছু বদলালো। 365 দিন হতে আর বেশি ঘন্টা বাকি, 3 ঘন্টা কিছু বদলেছে? আমার সাথে তো কিছু বদলায়নি। মানে এই ঘটনাটা ঘটার পরে প্রত্যেকটা মানুষের চোখ খুলে যাওয়া উচিত, সবাই, ছোট বড় সবাই। কিন্তু মানুষ অতটাই খারাপ হয়ে আছে। আমি একটা আমি একটা এক্সাম্পল শেয়ার করতে চাই। লাস্ট ইয়ার অভয়ার ঘটনাটা হওয়ার পরে আমাদের সাংবাদিকরা একটা র্যালি করেছিল স্প্ল্যানেট থেকে, আমি সেটাতে যোগ দিয়েছিলাম আমারই কিছু সহকর্মীদের সাথে। যখন ওটা গিয়ে পার্ক স্ট্রিটের কাছে শেষ হয়, আমি ওখান থেকে মেট্রো নিয়ে আমি উঠি। মেট্রোতে উঠি যেখানে সিনিয়র সিটিজেনরা বসে, আমি আর আমার সহকর্মী ওখানে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। মেট্রোটা খালি ছিল, খুব একটা ভিড় ছিল না। একটা লোক এমনভাবে তাকাচ্ছিল, আমি প্রথমে বুঝতে পারিনি যে লোকটা আমার দিকে কেন তাকাচ্ছে বা আমার সহকর্মীর দিকে কেন তাকাচ্ছে।
পাশে আমার আরো দুটি মেয়ে দাঁড়িয়ে ছিল, আমার হাতটা ধরে টেনে আমাকে সরিয়ে দাঁড় করে দিল, বললো যে আপ यहाँ पे मत खड़े रहिए, आपको गंदे नजर से वो आदमी देख रहा है। এমন ভাবে দেখছে, আমি লাস্টে লোকটাকে গিয়ে বলতে বাধ্য হয়েছে, আপনি কি দেখছেন আমার দিকে, মানে আপনি তো এরকম ঝুঁকে শুয়ে পড়েছেন, আর কিছু দেখা বাকি আছে? মানে না, তখন প্রথম কথা নিজের মাথাটা ঠিক ছিল না, মন থেকে আমি একদম ঠিক ছিলাম না, কারণ যেভাবে ফিরছি মানে একটা রকম র্যালি থেকে ফিরে এমনি মনটা সবারই আগের বছর খুবই খারাপ ছিল, কিন্তু তারপরে যখন এই ঘটনাটা ঘটলো না, মানে নিজেকে মনে হলো তো আমি এক বিন্দুও সেফ নই। মানে আমি আজকে যদি আমার বাড়ির সিঁড়ি দিয়েও নামি, আমি সেখানেও সেফ নই, কোথাওই সেফ নই, সেটা আমার বাড়ির বাইরে কিছু বদলালো না, মানে এই এক বছরে বদলালো না ময়ূকদা, কিছুই বদলালো না। আমি এত রাত দখল করলে তোমরা, এত হোক কলরব, এত কিছু, মানে আমি এটা মানে বইতে যা পড়েছি বা হিস্ট্রিতে যা পড়েছি ছোট থেকে, লোকে রাস্তায় নেমেই নিজেদের অধিকারটা তো দখল করেছে, এখনো আমরা সেটা করতে পারিনি। আমরা কিন্তু এক বছর ধরে এটার মানে এটার পিছনে লোকে এখনো পড়ে আছে, আমরাও পড়ে আছি, তুমিও আছো, ও আছে, সবাই আছে, কিন্তু আই ডোন্ট সি এনি চেঞ্জ। আজকেও আমার আর হবেও বোধহয় না, কারণ এভিডেন্স যেভাবে ট্যাম্পার করা হয়েছে। এবং সুকন্যা, আমি তোমাকে একটু থামাচ্ছি, তার কারণ তাপস প্রামাণিক এই মুহূর্তে রয়েছে, ডাক্তার তাপস প্রামাণিক এক বছর আগে আরজিকর মেডিকেল কলেজে, মানে আমার নিজেরও, ও যখন আমাকে প্রথমবার এই ঘটনাটি বলেছিল আমাদের চ্যানেলে বসে, আমার নিজেরও কীরকম গা শিরশির করছিল। মানে যখন অভয়া রেপ হচ্ছে, আমি একবার আমাকে পিসিআর বলছে ওখানে শুভেন্দু অধিকারী যেখানে রয়েছেন সেখানে কিছু একটা গন্ডগোল চলছে, এই মুহূর্তে লাইভে যে ছবিগুলো আসছে একবার দেখব। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সাঁতরাগাছিতে রয়েছেন। আমরা শুভেন্দু অধিকারীর সাথে কথা বলার চেষ্টা করব, আমরা চেষ্টা করছি। শুভেন্দু অধিকারীর ওখানে কিছু একটা ঘটনা ঘটছে যেটা ডেভেলপিং সিচুয়েশন, আমরা শুভেন্দু অধিকারী কি বলতে চাইছেন একবার সেটা জানার চেষ্টা করব। কিন্তু তাপস প্রামাণিক এই মুহূর্তে রয়েছে। তাপস, তুমি সেই দিন আরজি করে যখন ঘটনাটা ঘটছিল তখন তুমি সেখানে ডাক্তার হিসাবে উপস্থিত ছিলে, এবং আরেকটা এভিডেন্স, মানে অরিত্র এখানে রয়েছে, এটা বাংলার দর্শকদের বলছি, যিনি মানে ডেথ ডিক্লেয়ার করেন যে ডাক্তারবাবু বা যিনি ডাক্তার ম্যাডাম ছিলেন তিনি নিচে বসেছিলেন, তিনি ওপরে যাননি। কিন্তু মানে হয় বডিটা হেঁটে হেঁটে চলে এসেছিল নিচে ইমার্জেন্সিতে, নয়তো কোনো একটা ভাবে সেই বডিটাকে নিয়ে আসা হয়েছিল, কিছু একটা হয়েছিল। কিন্তু তাপস প্রামাণিক প্রথম রাত থেকে ওই ইমার্জেন্সি মানে ওপরতলায় অভয়ার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট ছিল এবং নিচে ইমার্জেন্সিতে তাপস ডিউটি করছিল। তাপস, তুমি নিজেই যদি একটু বলো পুরো বিষয়টা, মানে সেদিন তুমি পুরোটা যদি একটা রিক্যাপ দাও আমাদের। তাপস, ঠিক করে বলো স্টেপ বাই স্টেপ। সেদিন রাতে আমার ডিউটি ছিল এবং আমি অলমোস্ট প্রায় 3 বছর বাদে প্রায় 3 বছর বাদে ওখানে ডিউটি করছিলাম বাই দ্য টাইম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, তারপর শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমি ওই দিন ডিউটিতে ছিলাম, আমি প্রায় 3 বছর বাদে নাইট, হ্যাঁ আমি অলমোস্ট 3 বছর বাদে সেদিন নাইট করছিলাম অন্য একজন ডাক্তারবাবুর জায়গায়। এবার স্বাভাবিকভাবে ওই রাতে আমি কিন্তু কিছু বুঝতেও পারিনি, জানতেও পারিনি, এবং আমি ওখান থেকে 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে যাই। এবং বেরিয়ে যাওয়ার পরে আমার যিনি পরের হ্যান্ডওভার ছিলেন, যিনি অভয়ের ডেথ সার্টিফিকেট ডিক্লেয়ার করেছেন, মানে ডেথ ডিক্লেয়ার করেছিলেন, ডক্টর পলি সমাদ্দার, আমার যিনি কলিগ ছিলেন, তো তিনি যেটা আমাকে জানিয়েছিলেন, আমি যেটা ঘরে আসার পরে জানতে পারি যে চেস্ট মেডিসিনের যিনি এইচওডি ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, তিনি নিজে এমার্জেন্সিতে চলে আসেন যে এইরকম একজন মারা গেছে, অভয়ের ঘটনাটা তাকে বলেন। এবং যেহেতু একজন জুনিয়র ডাক্তার মেয়ে এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে, তাকে নিয়ে যাওয়া হয় 4 তলায়, এবং স্বাভাবিকভাবে সেটা অন্যায় কিছু নেই, তিনি সেখানে গিয়ে দেখেন এবং দেখে তাকে জানানো হয় যে
এই তো আপনারাও প্রফেসর, আপনারাও দেখেছেন এ অলরেডি মারা গেছে, এবং যে অবস্থায় পাওয়া যাচ্ছে সেটা কোনো রকমভাবেই তো এটা সুইসাইড হতে পারে না, এটা মার্ডার প্লাস তার সাথে হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্টের কেস। তো আপনারা মা বাবাকে ইনফর্ম করুন, আধার কার্ড নিয়ে আসুন, এবং আলটিমেটলি আমরা প্রসিডিওর করব, এবং প্রসিডিওর করে মর্গে পাঠানো হবে, তারপরে পোস্টমর্টেম হবে। এটা অলমোস্ট ধরে রাখুন ওই 10টা মতো, এবং টালা পুলিশও 10:10 ইনফর্ম হয়ে গেছিলো, কিন্তু লাস্টে 12:50 মিনিটে ডিক্লেয়ার করা হয় ব্রড ডেড হিসাবে। তার কারণটা হচ্ছে কি, ওই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা কেউ তার কাস্টডি নিতে রাজি হয়নি। মানে হেড অফ দি ডিপার্টমেন্ট বা এমএসবিপি বা প্রিন্সিপাল কাউকে একজনকে তো কাস্টডি নিতে হবে, যে ব্রড বয় আমি, তবেই একজন ডাক্তারবাবু কিন্তু সাইন করতে পারে। যে কিন্তু তারা কেউ কাস্টডি না নিলে টালা থানার একজন এসআই আসার পরে তিনি যখন কাস্টডি নেয় এবং ব্রডওয়াইতে সাইন করে, দেন তার সার্টিফিকেট ইস্যু হয়। মানে যে ডিপার্টমেন্টে মারা গেল সেই ডিপার্টমেন্টের কোনো ফ্যাকাল্টি দায়িত্ব নিতে চাইলো না, যে ইনস্টিটিউশনে হসপিটালের হেড এমএসভিপি তিনি দায়িত্ব নিতে চাইলো না, যে প্রিন্সিপাল সে দায়িত্ব নিতে চাইলো না। প্রায় এরকম করতে করতে প্রায় 3 ঘন্টা ডিলে হলো। এই 3 ঘন্টা যে তারা কে কি করলো এটা কেউ জানে না। প্রায় 3 ঘন্টার গ্যাপ, এই 3 ঘন্টার গ্যাপে কিন্তু কেউ দায়িত্ব নেয়নি। এইবার তার বাবা মা প্রশ্ন করেছে যে আমার মেয়ে কি ওই টাইমে বেঁচে ছিল, কেন এমার্জেন্সিতে আনা হলো না। এখন দেখুন এই প্রশ্ন করলে এই প্রশ্নে সত্যিই কিন্তু কোনো উত্তর অন্তত আরজি করের বাই দ্য টাইম তার যে ডিপার্টমেন্ট, চেস ডিপার্টমেন্ট বা অথরিটির কাছে নেই। কারণ তারা 10:10 যখন এমার্জেন্সি মেডিকেল অফিসার দ্বারা ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তারপরে তারা প্রায় 3 ঘন্টা কেন ওয়েট করলো। এটা নিয়ে সিরিয়াস, এটা একটা নেগলিজেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারা চেষ্টা করেছিল। তাপস, আমি তোমাকে থামাতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আসছে। একদিকে শুভেন্দু অধিকারী যেরকম সাঁতরাগাছিতে রয়েছেন, নবান্ন অভিযান তার ডাক দিয়েছে অভয়ার মা বাবা, তার পাশাপাশি হাইকোর্টও নির্দিষ্টভাবে 2টি জায়গা বলে দিয়েছে কর্মসূচির জন্য। 2টো নির্দিষ্ট স্থান কলকাতা পুলিশ তারা বলেছে, হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং কলকাতা পুলিশের এলাকার মধ্যে রানী রাসমণি এভিনিউ। কিন্তু ব্রেকিং নিউজটা হলো একটা যুদ্ধের বাতাবরণ যেন তৈরি হয়েছে কাল শনিবার। পুলিশ তার ডেপ্লয়মেন্ট চক্ষু চড়ক গাছ হয়ে যাবে এই মুহূর্তে। যে ব্রেকিং নিউজটা, বাংলার সবচেয়ে বড় দিন বোধহয় কাল, অবশ্যই বাংলার সবচেয়ে আবেগের দিন কাল, কিন্তু যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে নেব, একবার দেখি। নবান্ন অভিযানের আগে দুর্গে পরিণত হাওড়া। 14 জন এসপি ও ডিএসপি পদমর্যাদার অফিসারকে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। বারুইপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, সুন্দরবনের আধিকারিকদেরকেও নিয়ে আসার এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর। অতিরিক্ত পুলিশ সুপার থাকছেন 6 জন, থাকছেন সুন্দরবনের আধিকারিক, থাকছে বিভিন্ন আশেপাশের এলাকা থেকে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার থাকছেন 6 জন। এবং তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, আরেকটা ব্রেকিং নিউজ, নবান্ন অভিযান রুখতে সমরাস্ত্রে সজ্জিত থাকবে পুলিশ। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, হেলমেট, লাঠি, ঢাল থাকবে পুলিশের সঙ্গে। বিশেষ বর্ম পড়তে হবে পুলিশ কর্মীকে। অভয়ার মা বাবা নিশ্চয়ই কোনো নিউক্লিয়ার ওয়েপন নিয়ে নবান্ন অভিযান করতে যাবেন বলে খবর পেয়েছে কলকাতা পুলিশের অফিসাররা, যারা সঞ্জয় রায়কে ধরতে পারে না। রজত শুভ্র ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। রজত শুভ্র বাবু, তৃণমূল সরকার, এই সরকার ভয় পেয়েছে, অভয়ার নামটাতে বোধহয় পুলিশের মারাত্মক একটা ভয় কাজ করছে। আপনি ডাক্তার মানুষ, আপনি নিশ্চয়ই জানবেন যে কোনো একটা ভয়, সেই ভয়টা নিশ্চয়ই সাইকোলজিক্যাল বা কোনো একটা হাইপোকন্ড্রিয়ার কারণে হচ্ছে, কিন্তু কি সেটা বোঝা যাচ্ছে না। নামটা অসুখের অভয়া। ডাক্তারবাবু, আমি তো ময়ূক এতক্ষণ ধরে তোমরা আলোচনা করলে না, কি বদলেছে, কি বদলেছে তোমরা বললে। হ্যালো, বলুন। তোমরা বলছিলে যে কি বদলেছে, আমরা সবাই মিলে ভাবলাম যে হয়তো কিছু বদলায়নি, হয়তো আমরা সবাই মিলে ভাবলাম কিছু বদলায়নি। ওই এই শেষ কথাটা তুমি যেটা বললে ওইটাই বদলেছে, ভয়টা বদলেছে। শাসকের মহলে কিন্তু ভয়টা ঢুকেছে, কারণ যে প্রিপারেশনটা নেওয়া হয়েছে সেইটা দেখে তো মনে হচ্ছে যে
পাকিস্তান অ্যাটাক করেছে, নাকি বাংলাদেশ হয়তো কিছু সোলজার পাঠিয়েছে, এরম টাইপের একটা যে প্রিপারেশন, এইটা দেখে আমার মনে হচ্ছে যে ভয়টা ঢুকেছে, এইটাই বদলেছে। আর যেটা অরিত্র বলল, খুব সুন্দর বিশ্লেষণ করলো, তারপরে ওই ডাক্তারবাবু যেটা বললেন, উনি ডিপার্টমেন্টে ছিলেন সেই দিন, এগুলো তো আমরা সব জানি, এগুলো তো ট্যাম্পার বিভৎসভাবে হয়ে গেছে, দুর্ধর্ষ ট্যাম্পার হয়েছে, মানে পৃথিবীর ইতিহাসে এরকমভাবে ট্যাম্পার কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এই ভয়টাই কাজ করবে, এবং আমি শুধু একটাই বলবো, পৃথিবীর ইতিহাসে বা আমাদের যদি পুরাণ কোরআনেও আমরা যাই, সেখানেও দেখবেন যে কালকে রাত্রে আমি একটু জুলিয়াস সিজার নিয়ে পড়ছিলাম, যে জুলিয়াস সিজারও বুঝতে পারেনি কিন্তু ওই সেনেটারের মিটিংটা ঘনিয়ে আসছে, হিটলার বুঝতে পারেনি কিন্তু যে তার সময় হয়ে এসছে, নেপোলিয়ান বুঝতে পারেনি। তাহলে হিটলার, নেপোলিয়ান, মুসলিনি, গাদ্দাফি, সাদাম হুসেন এরা যদি বুঝতে না পারে, শাসক মহলও বুঝতে পারছে না, তারা একটা ঢাল তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আর কবে? এতদিন লুকিয়ে থাকা যাবে না। এইবার মানুষের টনক নড়েছে, এবং যেহেতু শুভেন্দুবাবু এগিয়ে গিয়ে ব্যাপারটা নিয়েছেন, আগেরবার বিজেপিকে গো ব্যাক বলে অনেকটা দুর্বল করে দেওয়া হয়েছিল, এইবার বিজেপির যেহেতু একটা সক্ষম পার্টি, তাদের একটা বেসিক স্ট্রাকচার অর্গানাইজেশন আছে বলে আমি মনে করি, এবং বিপুল জনগণের সমর্থন থাকবে, এবং সবচেয়ে বড় হচ্ছে অভয়ের মা এবং বাবা, ওদের সঙ্গে আর কেউ থাকুক না থাকুক, আমি আছি ময়ূক, তুমি আছো আমি জানি, আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাব। এই জিনিসটা যে ঘেটে দিয়েছে, আমি একটা কথাই বলবো, অরিত্র যেটা বললো, এবং শুধু আমরা সবাই থাকবো এটা বলেই আমি শেষ করব না। আমি তো বলবো যে যারা থাকছেন না তাদেরকেও প্রশ্ন করার সুযোগ বা সময় এবার এসেছে, কারণ আমরা সবাই হয়তো ফিজিক্যালি যেতে পারবো না, সশরীরে যেতে পারবো না, কিন্তু আবারও বলছি, এটা বলে আমি 1 বছর ধরে বলেছি, বিশ্বাস করুন আমি নিজে একজন লুজার, আমি নিজে হেরে গেছি। তার কারণ 1 বছর ধরে বলার পরেও আমরা এটাকে একটা কেস স্টাডি ছাড়া আর কিছু করতে পারিনি। তথ্য প্রমাণ লোপাটের সবচেয়ে বড় কেস স্টাডি যদি ভারতে কেউ জানতে চায়, তাহলে সেটাই অভয়ার মামলাটি। প্রতি পদে পদে কি করে প্রমাণ লোপাট করতে হয়, কি করে কাগজ দস্তাবেজ ছিঁড়ে ফেলতে হয়, ভ্যানিশ করে দিতে হয়, তার প্রমাণ এই কেসটা। খুব মনোযোগ দিয়ে পড়বেন আর প্রশ্ন করবেন, আর কবে, ওয়েটিং ফর গোডোর মতো। নমস্কার। আমাদের না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, সারা বাড়িতে ছড়িয়ে আছে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH